নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 7-এর গণিত কোষাধিক 2.2। তোমাদের বইতে রয়েছে 30 পৃষ্ঠায়। তা প্রথম একের দাগে যে অঙ্ক আছে, একের দাগ একের দাগগুলো কি করতে বলছে, নিচের অনুপাতগুলিকে লঘিষ্ঠ আকারে পরিণত করি ও প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত লিখি। তো অনুপাত দেওয়া আছে, আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। এতে বলা আছে 12:15। একে লঘিষ্ঠ আকারে পরিণত করার নিয়ম কি? সমান লিখবো 12/15, এটা কাটাকাটি করবো 3 4 12, 3 5 15 সমান 4:5। এটা আর কাটাকাটি যাবে না, তাহলে আমরা অনুপাতটা তো পেয়ে গেলাম, এর ব্যস্ত অনুপাতটা লিখতে হবে। এবার লিখবো অতএব 4:5 এর ব্যস্ত অনুপাত 4:5 এর ব্যস্ত অনুপাত হলো 5:4। ব্যস্ত অনুপাত আর কিছু নেই, উল্টোটা। পূর্বপদ উত্তরপদের জায়গায় চলে যায়, উত্তরপদ পূর্বপদের জায়গায় চলে আসছে, যেটাকে বলা হয় ব্যস্ত অনুপাত। একই রকম ভাবে পরেরগুলো করতে হবে। বিয়েরটা বলেছে 36:54 সমান 36/54। এটা কাটাকাটি করবে 2 দিয়ে, 2 একে 2, 2 8 16, 2 দুগুণে 4, 2 7 14। আবার 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 6 18, 3 9 27। আবার যাবে 3 দিয়ে, 3 3 9, 3 দুগুণে 6। তাহলে শেষ পর্যন্ত থাকলো কত? উপরে 2, নিচে 3 সমান 2:3। লাস্টে উত্তরটা লিখে দেবো। অতএব 2:3 এর প্রত্যেকটা অনুপাত লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে, এই অনুপাতটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করেছি। এরপরে এর ব্যস্ত অনুপাত লিখতে বলেছে, তো আমরা লিখবো যেটা বেরিয়েছে এর ব্যস্ত অনুপাত 2:3 এর 2:3 এর ব্যস্ত অনুপাত 2:3 এর ব্যস্ত অনুপাত হলো 3:2। ঠিক আছে, এইভাবে হবে। এরপরে সি একটা আছে 75:120 সমান 75/120। এটা কাটাকাটি করতে হবে। প্রথমে 5 দিয়ে কাটবে, 5 একে 5, 2 25, 5 5 25, 5 দুগুণে 10, 5 4 20। আর 3 দিয়ে যাবে, 3 5 15, 3 8 24। তাহলে থাকলো কত? 5:8। উত্তরটা লিখে দিব। অতএব 5:8 এর, তোমাদের যদি ব্যস্ত অনুপাত বের করতে বলে বের করবে, এখানে বের করতে বলেছে সেই জন্য বের করছি, না হলে যদি বলে শুধু লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, তাহলে কাটাকাটি করে যা হবে ছোট আকার সেটাই থেকে যাবে। কিন্তু এখানে ব্যস্ত অনুপাত লিখতে বলেছে, তার জন্য আমরা এর ব্যস্ত অনুপাত লিখছি। অতএব 5:8 এর ব্যস্ত অনুপাত হলো 8:5। এবার ডি এর দাগে দিয়েছে 169:221 সমান 169/221। এটা তোমাদের একটু বুঝতে হবে যে কত দিয়ে কাটাকাটি যাবে। এটা একদম 13 দিয়ে কাটাকাটি যাবে। 169 বর্গমূল 13, 169কে যদি ভাঙা যায় 13 13 169 হয়। তো এই দুটো কাটাকাটি যাবে 13 দিয়ে। যেহেতু একটা পেয়ে গেছি, এটাকে চেক করে দেখলে 13 দিয়ে চলে যাবে। 13 কে 13, 9 বার দিই 91, 13 সাথে 91 চলে যাবে। তাহলে কি হবে? 13 দিয়ে কাটবো এটাকে। 13 একে 13, 3 39, 13 3 39। এটাকে কাটলে 13 একে 13, 91, 13 7 91 হবে সমান 13:17। এর ব্যস্ত অনুপাত বের করবো। অতএব 13:17 এর
ব্যস্ত অনুপাত হলো 17:13। ঠিক আছে, এভাবে করতে হবে। ABCD আমি এরপরে উপরে করে দিচ্ছি, এখানে দাগ দিয়ে দিচ্ছি। এরপরে টি হয়ে গেছে, এরপর ইয়ের দাগে দেখো, ইয়ের দাগে বলেছে 9xy 9xy ইজ টু 12xy সমান 9xy বাই 12xy। এখানে কাটাকাটি করতে হবে। এখানে এতক্ষণ সব সংখ্যা ছিল, এখানে চলরাশি যোগ হয়েছে xy। তো এখানে কাটাকাটি করা যায়, এক্স এর সাথে এক্স কাটবে, ওয়াই এর সাথে ওয়াই কাটবে, মানে হলো নিচে xy এর সাথে উপরের xy কেটে যাবে, এভাবে কাটবে যেন দুটো কাটা হয়। এখানে এরকম করে xy কাটবে, এখানে xy কাটবে, একবারই কাটবে বেশি। তাহলে থাকলো কত, উপরে 9 নিচে 12। এবার এই সংখ্যার মধ্যে কাটাকাটি হবে। 3 3 9, 3 4 12 সমান 3:4। 3:4 অতএব 3:4 এর ব্যস্ত অনুপাত হলো ব্যস্ত অনুপাত হলো 4:3। এটা হয়ে যাবে তোমার ইয়ের দাগের অঙ্ক। ঠিক আছে, এর দাগে এইভাবে হবে। এরপরে এফ এর দাগে রয়েছে, এফে রয়েছে 429 ইজ টু 663 সমান 429 বাই 663। এটা কাটাকাটি করতে হবে, দেখতে হবে কত দিয়ে যাচ্ছে। 2 দিয়ে তো যাবে না, শেষে 9 আছে। 3 দিয়ে দেখে নিই, হ্যাঁ 3 দিয়ে যাবে। 3 দিয়ে এটাকে কাটলেন, 3 একে 3, 3 4 12, 3 3 9, এটাকে কাটলেন, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 একে 3। এরপরে কত দিয়ে যাবে কাটাকাটি, 143। 143 কে বোধহয় যাবে না, এটা একটা মৌলিক সংখ্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা যাবে না, 143 11তে যাচ্ছে, এটা 11 দিন হবে না, এটাই দেখে যাবে সমান 143 ইজ টু 221। অতএব উত্তর লিখে দেবো, অতএব 143 ইজ টু 221 এর ব্যস্ত অনুপাত হলো ব্যস্ত অনুপাত কি হবে, উল্টে যাবে, 221 ইজ টু 143। ঠিক আছে, এটা হবে। এরপরে যে দাগে রয়েছে, এটা হয়ে গেল এফ জি। জি এর দাগে রয়েছে 3b ইজ টু 12c, 3b ইজ টু 12c সমান 3b বাই 12c। এখানে একটা জিনিস লক্ষ্য করবে, উপরে বি রয়েছে, নিচে সি রয়েছে, দুটো আলাদা রাশি, তো এদের মধ্যে কাটাকাটি হবে না। উপরে বি, নিচে যদি বি থাকতো বি কেটে যেত, বা নিচে সি উপরে সি থাকলে কেটে যেত। যেমন এটাতে হয়েছিল, উপরেও এক্স ওয়াই ছিল, নিচেও এক্স ওয়াই ছিল, তো এক্স ওয়াই কেটে গিয়েছিল, একই রাশি ছিল বলে। কিন্তু এখানে বি যেরকম আছে থাকবে, সি যেরকম আছে থাকবে। এখানে আমরা সংখ্যার মধ্যে কাটাকাটি করব, 3 আর 12-র মধ্যে কাটাকাটি করব। কিরকম হবে, 3 দিয়ে 12 কাটবো, 3 একে 3, 3 4 12, 4। তাহলে থাকলো কত, এটাকে যদি একটু ভালো করে বোঝো, থাকলো কত, উপরে বি থাকলো, 3 তো কেটে গেছে বি, আর নিচে 4 আর সি, 4 আর সি হয়ে 4c, এভাবে 4c।
হ্যাঁ, এভাবে সমান অনুপাতে লিখে দেবো B/4C। এটাকে আর কাটাকাটি যাবে না, এটাই হলো লঘিষ্ঠ রূপ। তাহলে এই যে অনুপাতটা, এই অনুপাতের লঘিষ্ঠ রূপ কোনটা হবে? এটা হবে B/4C। তো এটার ব্যস্ত অনুপাতটা লিখতে হবে, অতএব এখানে লিখে দিচ্ছি, অতএব B/4C এর 4C এর ব্যস্ত অনুপাত হলো ব্যস্ত অনুপাত হলো 4C/B। আচ্ছা, এইভাবে হবে এটা। জি, এইচ রয়েছে, এইচ এর দাগে আছে 25xyz H2 625xyz সমান এভাবে লিখবো, এটা কাটাকাটি করবো। এখানে দেখো, এখানেও xyz রয়েছে, এখানে xyz রয়েছে, তো এগুলো কেটে যাবে, xyz xyz এমন ভাবে কাটবে যেন সবগুলো কাটা হয়, xyz। এবার থাকলো কত? 25 আর 625। এই 25 আর 625 এর মধ্যে কাটাকাটি হবে। 25 আর 5 দিয়ে কাটবো প্রথমে, 5 5 এ 25, 5 এ 5, 5 2 10, 5 5 এ 25। আবার কাটাকাটি হবে, 5 দিয়ে কেটে দিচ্ছি, 5 এ 5, 5 2 10, 5 5 এ 25। তাহলে থাকলো কত? উপরে 1, নিচে 25 সমান 1/25। এটা হলো উত্তর, লিখে দেবো। অতএব এটা উত্তর, এর ব্যস্ত অনুপাত বের করতে হচ্ছে, ব্যস্ত অনুপাত। অতএব 1/25 এর ব্যস্ত অনুপাত হলো ব্যস্ত অনুপাত হলো 25:1। এইভাবে একের দাগে এইচ পর্যন্ত 8টা অঙ্ক ছিল, 8টা অঙ্ক হয়ে গেল। একটু দেখে নাও। একের দাগের হয়ে গেছে। এরপর দুয়ের দাগে দেখো, দুয়ের দাগে বলেছে নিচের অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করি ও তার ব্যস্ত অনুপাত দেখি। তো কিছু অনুপাত দেওয়া আছে, দুই এতে যেমন একটা অনুপাত দেওয়া আছে 2.5:12.5। তো একটা অনুপাত দেওয়া আছে যার পূর্বপদ উত্তরপদ দুটোই দশমিক ভগ্নাংশ, দশমিকে দেওয়া আছে। তো এটাকে আমাকে করতে হবে কি? পূর্ণ সংখ্যাতে প্রকাশ করতে হবে। পূর্ণ সংখ্যা বলতে কোনগুলো? সেই যে সংখ্যা রেখা আমরা করেছিলাম, শূন্য মাঝে +1 +2 +3 +4 এদিকে ছিল, আর এদিকে -1 -2 -3 এরকম ছিল। ওই যে গোটা গোটা সংখ্যা, ওগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা। ঠিক আছে? তো আমরা এইরকম দশমিক যুক্ত সংখ্যা চাই না, দশমিক হাটাও আর পূর্ণ সংখ্যা নিয়ে আসো। এটাই হচ্ছে প্রশ্নের ডিমান্ড, এটাই চেয়েছে, এটা করতে হবে আমাকে। তো এটাকে পূর্ণ সংখ্যাতে প্রকাশ করব, দিয়ে তার ব্যস্ত অনুপাত লিখতে বলেছে, যেটা বেরোবে সে তার ব্যস্ত অনুপাত। একের দাগেরগুলো যেরকম ছিল। তো প্রথম কাজ কি করব? আমরা দশমিক তুলব। দশমিক তোলার নিয়ম কি? সমান, এটাকে দশমিক তুললে হবে, একটা সংখ্যার উপর দশমিক ছিল, হয়ে যাবে 25/10। 25/10 = এটা হয়ে যাবে 125 এর নিচে 10 সমান। এরপরে কি হবে? অনুপাতের নিয়ম যেরকম, প্রথম পদ এভাবে একটা মাঝে দাগ টানবে, এরপর পূর্ব পদ এখানে উপরে বসে যাবে 25/10, আর উত্তর পদ নিচে বসে যাবে 125 এর নিচে 10 সমান 25/10। প্রথমে যেরকম আছে বসবে এভাবে। দেখো এইখানে এটা ভাগ আছে, ভাগটাকে গুণে প্রকাশ করব। গুণে প্রকাশ করার নিয়মটা কি? এই প্রথমে যে ভগ্নাংশটা আছে, ও ভগ্নাংশটা যেরকম আছে সেরকমই থাকবে, এর পরের ভগ্নাংশটা উল্টে যাবে। প্রথম ভগ্নাংশটা লিখেছি, গুণ চিহ্ন দিলে এই ভগ্নাংশটা উল্টে যাবে, 10/125। এবার এটাকে কাটাকাটি যেভাবে আমরা করতে জানি করবো। এই 10 কেটে যাবে, 5 দিয়ে এটাকে কাটবে, 5 5 কাটা হবে, 5 5 এ 25, 5 2 10, 5 5 এ 25। আবার 5 দিয়ে কাটবে, 5 এ 1 এ 5, 5 5 এ 25। এখানে অবশ্যই 1 লিখবে, কারণ
যেহেতু অনুপাত, অনুপাতের ক্ষেত্রে উপরেও কিছু থাকবে নিচেও কিছু থাকবে। যদি এখানে 1 না লিখো, নিচে শুধু 5 থাকবে, তখন কি বোঝাবে? 5 উত্তর হবে না, 5 হরে আছে, উপরে উপরে কিছু তো আছে 1, তাহলে এখানে শেষ পয়েন্ট থাকবে কত? শেষ পয়েন্টে যেটা থাকবে সেটা একবার লিখি, উপরে 1 নিচে 5 সমান 1:5 হলো এই প্রশ্নের উত্তর। দিয়ে এর ব্যস্ত অনুপাত দেখো, 1 আর 5 দুটোই পূর্ণ সংখ্যা, তো দশমিকে দেওয়া ছিল কিন্তু আমরা পূর্ণ সংখ্যাতে প্রকাশ করে দিয়েছি। এবারে ব্যস্ত অনুপাতটা লিখে দেবো, অতএব 1:5 এর 1:5 এর ব্যস্ত ব্যস্ত অনুপাত হলো 5:1। ঠিক আছে, এবার হয়ে যাবে এর দাগের অঙ্ক। এরপর বি এর দাগে বলেছে 5/8 7/16। এরপর লাইনে কি করবো? সমান, এরকম একটা দাগ টানবে, উপরে হবে 5/8 নিচে 7/16 সমান, সে একই নিয়মে চলবে। তো প্রথমে 5/8 লিখবো, গুণ চিহ্ন দিয়ে 7/16 ছিল, হয়ে যাবে 16 নিচে 7। এটা কাটাকাটি করবো, এই 8 দিয়ে 16কে কেটে দিচ্ছি, 8 দুগুণে 16, 8 একে 8 এখানে লিখতেও পারো, 8 একে 8 8 দুগুণে 16। আর কাটাকাটি যাবে না, সমান থাকলো কত? উপরে 5 দুগুণে 10 নিচে 1 সাথে 7 সমান 10:7। তো এর ব্যস্ত অনুপাতটা লিখতে হবে, অতএব 10:7 এর ব্যস্ত ব্যস্ত অনুপাত হলো 7:10। তো এইভাবে হবে এবি। এরপর সি এর দাগে দেখো, সি এর দাগে দিয়েছে, সে একই দশমিকে দিয়েছে 0.7 0.49। তাহলে আমার যখনই এরকম দশমিকে থাকবে, প্রথম কাজ কি হবে আমাদের? দশমিক তুলে দেবো, তারপরে যেভাবে ভাগ করতে, অনুপাত মানে ভাগ, আর কিছুই নয়, ভাগ করে দেবো সমান দশমিক তুলে, এটা হয়ে যাবে 7/10, একটা সংখ্যার দশমিক ছিল h2, এটা হয়ে যাবে 49 এর নিচে 100 সমান, এভাবে একটা দাগ টানবে, উপরে 7/10 নিচে 49 এর 100 সমান 7/10। প্রথমে 7/10 ভগ্নাংশটাকে লিখেছি এটাকে, তারপর এটা এই বাই চিহ্ন মানে ভাগ চিহ্ন, আসলে ভাগ। তো এবার গুণ চিহ্ন দিলে কি হয়েছে? 49 100 ছিল, উল্টে যাবে, 149 হয়ে যাবে, গুণিতক 100 নিচে 49। এবার কাটাকাটি করতে হবে, এর একটা শূন্য এর একটা শূন্য কেটে দিচ্ছি, 7 দিয়ে 49 কে কাটবো, কি হবে? 7 একে 7 7 7 49 সমান থাকলো কত? 1 আর 10 গুণ হলে 10 নিচে 1 আর 7 হলো 7 সমান 10:7। অতএব 10:7 এর ব্যস্ত অনুপাত হলো 7:10। আমাদের উত্তর কিন্তু এটা পূর্ণ সংখ্যার প্রকাশ, এটা উত্তর, তার সাথে এটা এক্সট্রা করে আলাদা করে উত্তর চেয়েছে, তার জন্য এটা লিখলাম। যদি বলে শুধু পূর্ণ সংখ্যায় প্রকাশ করো, তাহলে এতটাতেই অঙ্ক শেষ, কিন্তু এখানে দিয়েছে পূর্ণ সংখ্যা প্রকাশ করো, তারপরে তার ব্যস্ত অনুপাত লেখো, যেটা বেরোবে তার ব্যস্ত অনুপাত লেখো। তো 10:7 বেরিয়েছে, 10:7 ব্যস্ত অনুপাত লিখতে হচ্ছে এইভাবে। এরপরে ডি এর দাগে দিয়েছে 2/5 3/4 সমান, উপরে হয়ে যাবে 2/5 নিচে 3/4 সমান 2/5 গুণিতক 4/3। এখানে কাটাকাটি তো হবে না, কোনাগুনি বা উপনিচ কাটাকাটি হচ্ছে না, সমান 2 4 8 উপরে নিচে 5 3 15 সমান 8:15। তাহলে এখানে পূর্ণ সংখ্যাতে প্রকাশ হয়ে গেল। পূর্ণ সংখ্যা কত? 8 আর 15 ছিল ভগ্নাংশে, হয়ে গেছে পূর্ণ সংখ্যাতে। তো লিখবো, অতএব 8:5 এর ব্যস্ত অনুপাত হলো 15:8। এরকম ভাবে হবে, কোনো সমস্যা নেই, এগুলো খুব সহজ ইজি অঙ্ক, একটু
ভালো করে ভিডিওটা দেখো, বুঝো, বুঝে যাবে। 4টা অঙ্ক হয়ে গেছে, একটু দেখে নাও, তুলে নাও, পরেরগুলো করাচ্ছি। এরপরে ইয়ের দাগে দেখো, ইয়ের দাগে অনুপাত দিয়েছে 22:4 পূর্ণ 5/7। তো এখানে একটা তো পূর্ণ সংখ্যা আছে, কিন্তু এটা ভগ্নাংশতে আছে, মিশ্র ভগ্নাংশ বলা হয় এটাকে, যার পূর্ণ আছে। তো প্রথম কাজ হবে পূর্ণ ভাঙা, সমান 22:4 × 7 = 28, এভাবে পূর্ণ ভাঙতে হবে। 4-এর সাথে 7 গুণ হবে, 4 সাথে 28, 28-এর সাথে 5 যোগ হলে 28 × 5 = 33, 33-এর নিচে 7, এইভাবে। তো এরকম থাকলে আমরা কি করব, অনুপাতের যে নিয়ম, এটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে, সমান উপরে 22, নিচে 33-এর 7, সমান 22, এটা ভাগ ছিল, গুণ করব, গুণ হলে এটা উল্টে যাবে, এই ভগ্নাংশটা উল্টে যাবে, হয়ে যাবে 7-এর 33। এবার এটা কাটাকাটি করতে হবে, এই যে 22টা এটা উপরে আছে আর 33 নিচে আছে, এদের দুজনের মধ্যে কাটাকাটি হবে। কত দিয়ে কাটাকাটি যাবে না, 11 দিয়ে। 11-এর নামটায় 22 আছে, 11-এর নামটায় 33 আছে। 11 দুগুণে 22, 11 3-এ 33, তাহলে নিচে 3 আছে, উপরে 2 7, কাটাকাটি আর হবে না, সমান 2 আর 7 গুণ হলে 2 7 14, নিচে 3, সমান 14:3। অতএব এটা পূর্ণ সংখ্যাতে প্রকাশ হয়ে গেলে ব্যস্ত অনুপাতটা লিখতে হবে। তো 14:3 এর ব্যস্ত অনুপাত হলো 3:14, ঠিক আছে, ই হয়ে গেল। এবার এফ এর দাগে দেওয়া, এফ এর দাগে দেওয়া আছে 7-15:3:20, সমান উপরে 7-15, নিচে 3:20, সমান 7-15 গুণিতক 20 নিচে 3। এটা কাটাকাটি করতে হবে, 15 আর 20-এর মধ্যে কাটাকাটি হবে, 5-3-15, 5-4-20। কেউ আবার এই 3-3 কাটাকাটি করে দিও না, এটা পাশাপাশি আছে, কাটাকাটি হবে না, তাহলে আর তো যাবে না, এই 3-3-এর সঙ্গে গেল, তাহলে থাকবে কত, উপরে 7-4-28, নিচে 3-3-9, সমান 28:9। 28:9 হলো এর উত্তর। এবার এর ব্যস্ত অনুপাতটা লিখতে হবে, অতএব 28:9 এর ব্যস্ত অনুপাত হলো 9:28। এটা হয়ে যাবে এফ এর অঙ্ক। এরপরে জি এর দাগে যেটা দিয়েছে, জি এর দাগে রয়েছে 1.25:7-10, সমান, এটাকে পূর্ণ ভাঙলে হবে 1-5-5, 7-5:7-10, সমান উপরে 7-5, নিচে 7-10, সমান কত হবে, 7-5 গুণিতক 7-10 ছিল, উল্টে যাবে 10-7, এবার কাটাকাটি হবে, 7-এর সাথে 7 কেটে যাবে, 5 দিয়ে 10কে কাটবো কিভাবে, 5 দুগুণে 10 নেই, 5-এ 1-এ 5, 5 দুগুণে 10, এই 5কে কেটে 1 লিখতে হবে এখানে, আর 5 দুগুণে 10 কেন লিখতে হবে, যদি এখানে 1 লেখা না হয় তাহলে কি সমস্যা হবে, আমরা এর পরের লাইনে সমান দিয়ে শুধু 2 লিখে দেবো, কিন্তু যেহেতু এটা একটা অনুপাত, এর পূর্বপদ উত্তরপদ থাকবে, দুটো সংখ্যা থাকবে, দুটো সংখ্যার জন্য উপরে কিছু থাকতে হবে, নিচে কিছু থাকতে হবে, নিচে পুরোপুরি 5 কেটে যাচ্ছে, মানে 5-এ 1-এ 5, একটা থাকবে, সমান, তাহলে থাকলো কত, 2 এর নিচে 1, 2 এর নিচে 1 মানে 2:1 এর উত্তর। এবার ব্যস্ত অনুপাতটা লিখবো, অতএব 2:1 এর ব্যস্ত অনুপাত, 2:1 এর ব্যস্ত অনুপাত হলো 1:2। এভাবে হয়ে যাবে জি এর দাগের অঙ্ক। এরপরে এই চেকটা দেওয়া আছে 4.4:5.61, সমান, তাহলে আমাদের দশমিকে থাকবে, প্রথম কাজ কি হবে, দশমিক তুলে নেওয়া, তাহলে এটা হবে কত, একটা সংখ্যার দশমিক তোলার নিয়ম, নিচে একের পিছনে একটা শূন্য, 10,
h2 এটা দুটো সংখ্যার পর দশমিক আছে, তাহলে দশমিকগুলো নিচে 100 দিয়ে ভাগ হবে, 561/100 সমান। এরপরের লাইনে কি হবে, তার উপরে হয়ে যাবে 44 এর নিচে 10 আর নিচে হয়ে যাবে, এই দাগটা কিন্তু সবসময় সমান চিহ্নের সোজা থাকবে, এই দাগটা সমান চিহ্নের সোজা রাখবে। উপরে হলো 44 এর 10 আর নিচে 561/100 সমান 44 এর নিচে 10, এটা ভাগকে গুণে প্রকাশ করবো, গুণ, এই 100 উপরে উঠে যাবে, উপরে 100 নিচে 561। এবার কাটাকাটি করতে হবে, এই শূন্য কেটে যাবে, চুয়াল্লিশ 561 11 দিয়ে যাবে, 11 4 44 আর এটাকে যাচ্ছে 11 4 44, 11 দিয়ে এটাকে কাটলে 11 5 55, 55 নিয়ে নিলাম, এক বার দিয়ে 11 11 একে 51 হয়ে যাবে। তাহলে আর 51 এর সঙ্গে 4 10 কেউ কাটাকাটি যাবে না, তাহলে সমান হবে 4 10 40 নিচে 51 সমান কত হয়ে যাবে 40:51। অতএব 40:51 এর ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত হলো 51:40। ঠিক আছে, এইভাবে হলো তোমার দুয়ের দাগের অঙ্কগুলো। তাহলে দুয়ের দাগের অঙ্কের আসল উদ্দেশ্য কি ছিল, আমাদের কি করতে বলেছিল, যে তোমাকে কিছু অনুপাত দিয়ে দেওয়া আছে, হয় সেটা ভগ্নাংশে দেওয়া আছে, না হলে দশমিকে দেওয়া আছে, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ, সবগুলোই ভগ্নাংশ টাইপের দেওয়া ছিল। সেখান থেকে আমাকে পূর্ণ সংখ্যাতে প্রকাশ করতে বলেছে। তো আমরা অনুপাতের যা নিয়ম সেইভাবে করে করে গেছি, শেষ পর্যন্ত প্রতিটার উত্তর দেখো পূর্ণ সংখ্যাতে এসে গেছে। তো পূর্ণ সংখ্যা বেরিয়ে গেলে তার সাথে আরেকটা কাজ করতে বলেছে, যে এদের প্রত্যেকের ব্যস্ত অনুপাত নির্ণয় করো। আমরা ব্যস্ত অনুপাত নির্ণয় করে দেখিয়ে দিয়েছি এইভাবে দুয়ের দাগের অঙ্কগুলো। এরপরে দেখো এটা, এরপরে তিনের দাগে দেখো, তিনের দাগে বলেছে নিচের অনুপাতগুলির মিশ্র অনুপাত নির্ণয় করি এবং মিশ্র অনুপাত্রে গুরু অনুপাত, লঘু অনুপাত না সাম্যানুপাত তা লিখি। তো আমাকে কিছু অনুপাত দেওয়া আছে, দুটো তিনটে করে অনুপাত দেওয়া আছে, সেগুলোর মিশ্র অনুপাত নির্ণয় করতে হবে, যেটা আমরা আগের ভিডিওতে করেছিলাম। সেই মিশ্র অনুপাত বের করতে হবে। মিশ্র অনুপাত বের করার পর বলতে হবে ওই অনুপাতটা গুরু অনুপাত না লঘু অনুপাত না সাম্যানুপাত। তো দেখো তিনের দাগে এইটা, এর দাগে বলা আছে 8:6 একটা অনুপাত, 3:6 আর একটা অনুপাত, বলা আছে 26:13। এই তিনটে অনুপাত দেওয়া আছে, এদের মিশ্র অনুপাত বের করতে হবে। আমরা সেই করেছিলাম সেইরকম লিখবো। অতএব এদের মিশ্র অনুপাত হলো, এদের মিশ্র অনুপাত হলো সমান, কি করতে হবে, এদের প্রত্যেকের পূর্ব পদগুলোর গুণ ইজটু দিয়ে প্রত্যেকের উত্তর পদগুলোর গুণ অবশ্যই ব্র্যাকেটের মধ্যে রাখবে একটু। 8 গুণিতক 3 গুণিতক 26 ইজটু এদের প্রত্যেকের এবার উত্তর পদ কি আছে, 6 6 13, 6 গুণিতক 6 গুণিতক 13, আচ্ছা সমান। এবার এটাকে গুণ করতে পারো অথবা গুণ না করেও করা যাবে এটাকে। এর পরের লাইনে কি করবে তোমরা, এটা যেরকম আছে এটা উপরে থাকবে আর এটা নিচে থাকবে। অ্যাকচুয়ালি গুণ করে কিছু লাভ নেই, গুণ করে সেই আবার কাটাকাটি করতে হবে। সেই জন্য এক কাজ করো, এটা উপরে থেকে যাবে, সমান দিয়ে উপরে এই রাশিটা থাকবে, 8 গুণিতক 3 গুণিতক 26, নিচে 6 গুণিতক 6 গুণিতক 13। এইভাবেই আমরা এটাই কাটাকাটি করে দেবো, কাটাকাটি করে যা উত্তর আসবে সেটাই আমাদের উত্তর হবে। তো দেখো এই 3 দিয়ে 6 কেটে দিচ্ছি, 3 দুগুণে 6, এখানে 3 একে 3 লিখতে পারো, 3 একে 3, 3 দুগুণে 6।
তারপরে এই 13 দিয়ে 26 কি কেটে যাবে, 13 একে 13, 13 দুগুণে 26, আটকে গেল 2 দিয়ে, 2 একে 2, 2 4 8, ঠিক আছে। আবার দেখো এই 6 কে কাটতে হবে, 4 2 দিয়ে, 2 দুগুণে 4, 2 3 6। তো তোমরা ঠিকঠাক ভাবে কাটাকাটিটা করবে, কাটাকাটি করার পর দেখবে কত আসবে। উপরে থাকলো কত, উপরে যেটা আছে সেটা একবার লিখে রাখবে, 2 গুণিতক 1 গুণিতক 2, আর নিচে আছে 1 গুণিতক 3 গুণিতক 1 সমান 2 দুগুণে 4 আর 3 সমান কত হলো 4:3। 4:3 হলো আমাদের মিশ্র অনুপাত, ঠিক আছে, বোঝা গেছে। তো যেটা বলছি যে এইভাবে প্রথম লাইন লিখলে এরপরে এটাকে আলাদা করে গুণ করার দরকার নেই। এর পরের লাইনে কি করবো, এই অনুপাতটা মানে কি, এটা প্রথমে উপরে থাকবে, দিয়ে ভাগ চিহ্ন দিয়ে এটা এই যে রাশিটা, তো তারপরে কাটাকাটি করবো, যেটা ছোট করে যেটা আসবে সেটাই হবে আমাদের উত্তর। কেউ যদি গুণ করতে চায় কোনো সমস্যা নেই, এটাকে গুণ করলে একটা বড় রাশি আসবে, ইজ টু এটাকেও গুণ করলে একটা বড় রাশি আসবে, তারপরে সেই ভাগ করে আবার সেই কাটাকাটি করলে 4:3 আসবে, যেটা করতে পারো। তো এটা বেশি সুবিধা হবে, কাটাকাটি হয়ে যাবে, আলাদা করে এক্সট্রা করে গুণ করার দরকার নেই। তো মিশ্র অনুপাত্র বেরিয়ে গেল। এরপরে যেটা বলেছিল, এটা গুরু অনুপাত না লঘু অনুপাত না সাম্যানুপাত। তো দেখো এটা এর পূর্বপদ বড় উত্তরপদ ছোট, তাহলে পূর্বপদ বড় উত্তরপদ ছোট হলে কি অনুপাত হয়, সেটাকে বলা হয় গুরু অনুপাত। তো লিখবো অতএব, এইখানে লিখে দিই, অতএব এটি গুরু অনুপাত, এটি গুরু অনুপাত। গুরু অনুপাত, ঠিক আছে, এইভাবে হবে। এরপরে বিয়ের দাগে যেটা আছে, বিয়ের দাগে রয়েছে 7/5 H2 3, 5/7 H2 1/1/16 ও 3:16, ঠিক আছে। তো এখানেও তিনটে অনুপাত দেওয়া আছে, পূর্বপদ উত্তরপদ, পূর্বপদ উত্তরপদ ও এর পূর্বপদের উত্তরপদ। তো এদের মিশ্র অনুপাত বের করতে হবে, ওইটাই লিখবো। অতএব এদের মিশ্র অনুপাত হলো সমান, নিয়ম কি, এদের প্রত্যেকের পূর্বপদ গুণ 7/5, 7/5 গুণিতক 5/7 গুণিতক 3, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবে, H2 3 1/1/16 16, 3 গুণিতক 1/1/16 গুণিতক 16, এইভাবে। তো যে নতুন যে মিশ্র অনুপাত তার পূর্বপদ এই পুরোটা গুণ করলে যা হবে, আর উত্তরপদ এটা। এবার এটাকে গুণ করতে পারো, এখানে দেখো বেশি কঠিন কিছু নেই, এখানে কাটাকাটি চলে যাবে, এই 7-এর সাথে 7 কেটে যাবে, 5-এর সাথে 5 কেটে যাবে, তাহলে থাকবে কত 3। আর এইখানে এর ক্ষেত্রে এই পূর্ণটা আমাকে প্রথম ভাঙতে হবে, এই পূর্ণটা ভাঙতে হবে। তো কাজ করা যাক, এটা যেরকম আছে থাকুক, আগে পূর্ণটা ভেঙে দিই, তারপরের লাইনে কাটাকাটি করবো। এরপরের লাইনে 7/5 H2 5/7, সরি 7/5 গুণিতক 5/7 গুণিতক 3 H2 3 গুণিতক, এটাকে 15টা ভেঙে 1 16 16 17 16 গুণিতক 16, ঠিক আছে। এবার দেখো এটাকে গুণ করতে বেশি কিছু কষ্ট নেই, মানে কাটাকাটি হয়ে যাচ্ছে, সেই জন্য কাটাকাটি করে দিচ্ছি। এখানে এই 5-এর সাথে এই 5 কেটে যাচ্ছে, এই 7-এর সাথে এই 7 কেটে যাচ্ছে, এখানে দেখো এই 16-এর সাথে এই 16 কেটে যাবে, তাহলে থাকলো কত, এই জায়গাটার মধ্যে থাকলো 3 3 H2, এখানে থাকলো 17 3 51। এবার এরকম থাকলে তো বুঝতে পারবো না, এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, 3:51, এই জিনিসটার মানে কি 3-এর নিচে 51, এটা কাটাকাটি করতে হবে, 3 একে 3 3 17 17 হয়ে যাবে, সমান হয়ে যাবে উত্তর কত 1:17। অতএব 1:17 এটা আমাদের মিশ্র অনুপাত, এটা গুরু অনুপাত না লঘু অনুপাত, এর উত্তরপদ বড় আর পূর্বপদ ছোট, তাহলে এটা হলো লঘু অনুপাত। অতএব এটি লঘু অনুপাত, এইভাবে
লিখে দেবে। ঠিক আছে, এই দুটো দেখে নাও, পরেগুলো করাচ্ছি। এরপরে দেখো সি এর থেকে যেটা রয়েছে 8:5, 7:12 ও 22:13 এই অনুপাতটা দেওয়া আছে। তো লিখবো এদের মিশ্র অনুপাত, অতএব এদের মিশ্র অনুপাত হলো সমান পূর্বপদগুলো কোন 8, 7, 22, 8 গুণিতক 7 গুণিতক 22 = উত্তর পদগুলোর গুণ 5, 12 আর 13, 5 গুণিতক 12 গুণিতক 13। এটার ক্ষেত্রে কি করবো, সেই আগের মতো, এটা এখানে গুণ করার দরকার নেই, গুণ করলে বড় বড় সংখ্যা চলে আসবে, কাটাকাটি তো হবে না, ভগ্নাংশ নেই। তো এরপরের লাইন আমরা কি করবো, এরকম করে দেবো, সমান উপরে চলে যাবে এটা 8 গুণিতক 7 গুণিতক 22 আর নিচে হয়ে যাবে 5 গুণিতক 12 গুণিতক 13। এটাকে এবার কাটাকাটি করতে হবে। ঠিক আছে, কোনটাকে কাটাকাটি যাচ্ছে দেখো, এই 12 আর 22 এর সাথে কাটাকাটি, 2 6 12, 2 একে 2, 2 একে 2 11 হয়ে যাবে। আর 8 এর সাথে কাটাকাটি যাবে, 2 3 6, 2 4 8। ঠিক আছে, আর তো কাটাকাটি দেখতে পাচ্ছি না কোথাও, আর কাটাকাটি যাবে না, তাহলে সমান থাকলো কত, উপরে থাকলো 4 গুণিতক 7 গুণিতক 11, নিচে 5 গুণিতক 3 গুণিতক 13 সমান হয়ে যাবে। এবার গুণ করতে হবে, আর তো কোনো উপায় নেই, কাটাকাটি আর হচ্ছে না, এখন গুণ করতে হবে। 4 7 28 আর 11, 28 এর সাথে 11 গুণ করবো পাশে, 11 8 8, 8 22 30, তাহলে উপরে হয়ে যাবে 308, নিচে হয়ে যাবে 5 3 15, 15 এর সাথে 13 গুণ, 13 5 65, 5 হাতে 6, তার 185 সমান 308:185। এটা হবে আমাদের উত্তর, মিশ্র অনুপাত। তো এবার বলতে হবে এটা গুরু অনুপাত না লঘু অনুপাত, এটা অবশ্যই গুরু অনুপাত, কারণ পূর্বপদ গুরু, অতএব এটি গুরু অনুপাত। এটি গুরু অনুপাত হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখো ডি এর দাগে যেটা বলেছে, ডি এর দাগে দেওয়া আছে 2/3 5, 7/8 2। তো এখানে দুটো অনুপাত দেওয়া আছে, দুটো অনুপাতের মিশ্র অনুপাত বের করতে বলেছে। আগের গুলোতে 3টে করেছিল, এখানে দুটো দেওয়া আছে, জটা থাকুক একই নিয়মে করব। অতএব এদের মিশ্র অনুপাত হলো সমান 2/3 গুণিতক 7/8 এদিকে কত হবে, 5 গুণিতক 2 সমান। এবার দেখো কাটাকাটি যাচ্ছে কিনা, এখানে 2 1 2, 2 4 8, 4 কাটাকাটি যাচ্ছে না, তাহলে একটু লিখে দেই, কত হচ্ছে, x সাথে 7, 4 3 12, 5 2 10 এরকম আসছে। তাহলে এর পরের নিয়ম কি, উপরে 7 12, নিচে 10 সমান এরকম হয়ে যাবে। 7 12 লিখবো, গুণিতক নিচে 10 ছিল, যেহেতু গুণ চিহ্ন প্রকাশ করেছি 10 উল্টে যাবে, 10 উল্টো কত হয়ে যাবে, 1 10, অনন্য হয়ে যাবে 1 10। এবার দেখতে হবে কাটাকাটি যাচ্ছে কিনা, কাটাকাটি তো হবে না, তাহলে উত্তর হয়ে যাবে আমাদের এরকম, উপরে 7 1 7, নিচে 12 10 120 সমান হয়ে যাবে 7:120।
তো এটা অনুপাত, মিশ্র অনুপাত। এটা এটা গুরু অনুপাত না লঘু অনুপাত? এর উত্তরপদ বড় আর পূর্বপদ ছোট, তাহলে এটা হয়ে যাবে লঘু অনুপাত। অতএব এটি লঘু অনুপাত। ঠিক আছে, এটা হয়ে যাবে তোমার লঘু অনুপাত। এইভাবে 3 দাগের অঙ্কগুলো হবে। মিশ্র অনুপাত বের করার যে নিয়ম সেইভাবে করেছি। কোনো সমস্যা হলে আরেকবার ঘুরিয়ে দেখবে, আশা করি বুঝে যাবে। তেমন কিছু না, মিশ্র অনুপাত বের করা। এরপরে 4 দাগে দেখো যে অঙ্কটা বলেছে, 4 দাগে বলেছে রীতা 100টি অঙ্কের মধ্যে 60টি সঠিক করেছে, বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি সঠিক করেছে। অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক ঠিক করেছে। দুজনের ক্ষেত্রে বলা আছে। প্রথমে রীতা, তোমরা এইভাবে হেডিং দেবে রীতা বলে। রীতার ক্ষেত্রে লিখতেছি, রীতা মোট অঙ্ক কতগুলো কষেছে? মোট অঙ্ক 100টি। 100টার মধ্যে সঠিক অঙ্ক করেছে। মোট অঙ্ক এতগুলো অঙ্ক সঠিক করেছে। মোট অঙ্ক 100, এরকম লিখে দিই, সঠিক অঙ্ক লিখে দিই, সহজ হবে। মোট অঙ্ক 100টা সঠিক করেছে, মানে সঠিক অঙ্ক। সঠিক অঙ্ক কটা? 60টা। তো আমাদের কি করতে হবে? অনুপাত বের করতে হবে। রীতার ক্ষেত্রে অনুপাতটা বের করি, এরপরে বিনয় বলেছে বিনয়টা বের করবো। অনুপাত বের করার ক্ষেত্রে একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, এখানে সঠিক অঙ্ক আগে নেবে। মোট অঙ্ক ও সঠিক অঙ্কের অনুপাত নয়। এই সঠিক অঙ্ক যে 100টার মধ্যে 60টা অঙ্ক করেছে, ঠিক করেছে, তাহলে 100 নিচে থাকবে, 60 উপরে থাকবে ভগ্নাংশের ক্ষেত্রে। তো সেই হিসাবে অনুপাত যখন লিখবো 60কে প্রথমে নিতে হবে, তারপরে 100কে নিতে হবে। এই জন্য ভাষাটা আমরা এরকম লিখবো, সঠিক অঙ্ক ও মোট অঙ্কের অনুপাত। অনুপাতে প্রকাশ করে দেখতে হবে সেরকম ভগ্নাংশ করে কার বেশি কার কম, কিভাবে হচ্ছে দেখো। অতএব সঠিক অঙ্ক ও মোট অঙ্কের অনুপাত। মোট অঙ্কের অনুপাত সমান কত হবে? 60:100 হবে। প্রথমে 60, তারপরে 100, সমান 60/100। এটা কাটাকাটি করবে, 0 0 কেটে যাবে, 2 3 6, 2 5 10, সমান কত হলো? 2 এর 5। এটা হয়ে গেল রীতার ক্ষেত্রে। এইবার হেডিং দেবে বিনয় বলে, এরপরে করবে, আমি এখানে করে দিচ্ছি। এবারে বিনয় বলে লিখবে। এরকম বিনয় বলে বিনয় মোট অঙ্ক। বিনয়ের ক্ষেত্রে মোট অঙ্ক কতগুলো? বিনয়ের ক্ষেত্রে মোট অঙ্ক হলো 80টি। আর সঠিক অঙ্ক কতগুলো করেছে? 50টি। সঠিক অঙ্ক 50। তো ওই একই রকম ভাবে সঠিক অঙ্ক মোট অঙ্কের অনুপাত বিনয়ের ক্ষেত্রে বের করবো। অতএব সঠিক অঙ্ক ও মোট অঙ্কের অনুপাত সমান 50:80 সমান 50/80। এটা কাটাকাটি করবে, 0 0 কেটে যাবে, তো থাকবে কত? 5 এর 8। তাহলে দেখো রীতার ক্ষেত্রে বেরিয়ে গেছে সঠিক অঙ্ক মোট অঙ্কের অনুপাত। আর 5টা যদি মোট অঙ্ক হয়, তার মধ্যে 2টো সঠিক অঙ্ক করে রীতা। আর বিনয়ের ক্ষেত্রে 8টা যদি অঙ্ক করে, 5টা ঠিক করে।
এবার আমাদেরকে বলতে হবে যে রীতা বেশি সঠিক অঙ্ক করছে না বিনয় বেশি সঠিক অঙ্ক করছে। তার জন্য কি করতে হবে, এদের যে ভগ্নাংশ, এই দুটো ভগ্নাংশকে তুলনা করতে হবে। এর ভগ্নাংশটা হলো 5/2 আর এর 8/5 দুটো ভগ্নাংশ তুলনা করতে গেলে কি করতে হয়, এর নিচের হরটাকে সমান করতে হয়। হরটাকে সমান করার জন্য কি করতে হবে, এর নিচে 5, নিচে 8, 8 আর 5 লসাগু করতে হবে। 8 5 লসাগু যেখানে খুশি করতে পারে সাইডে। 8 এর মৌলিক সংখ্যা দুটো, পরস্পর মৌলিক সংখ্যা, লসাগু হবে 1 গুণিতক 8 গুণিতক 5 সমান 40। তাহলে কি করতে হবে, এদের নিচে 40 বানাবো সমান, এভাবে একটা ঘর ছেড়ে 40। এটার ক্ষেত্রেও এভাবে একটা ঘর ছেড়ে লিখব 40। 5 কত 40, 5 8 40, তাহলে 2 কে 8 দিয়ে গুণ করতে হবে, 2 8 16। এটার ক্ষেত্রে 8 গুণিতক 5 করলে 40, তাহলে 5 এর সাথে 5 গুণ করতে হবে, 5 এ 25। এবার দেখো দুটোর হর সমান করে দিয়েছি 40, এরও 40, কিন্তু লবে কার বেশি আছে 25, 16 কম 25 বেশি। তাহলে কি বলবো, উপরেরটা কি ছিল, উপরেরটা সবসময় যতগুলো অঙ্ক সঠিক করেছে আর নিচেরটা মোট অঙ্ক। তাহলে মোট 40টা অঙ্ক করলে বিনয়ের ক্ষেত্রে মোট যদি 40টা অঙ্ক হয় কতগুলো অঙ্ক ঠিক করে, 25টা অঙ্ক ঠিক করে। আর রিতার ক্ষেত্রে মোট যদি 40টা অঙ্ক হয় 16টা অঙ্ক ঠিক করে। তাহলে কে বেশি করে অঙ্ক ঠিক করছে, বিনয়। তো এটা আমাদের উত্তর হবে যে অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক ঠিক করেছে। না, আমরা অনুপাতে প্রকাশ করেছি, অনুপাতে প্রকাশ করে ভগ্নাংশের আকারে করে দেখছি যে বিনয় বেশি অঙ্ক ঠিক করেছে। এটা উত্তর লিখে দেবো, অতএব বিনয় বেশি অঙ্ক ঠিক করেছে। ঠিক আছে, এইভাবে হবে এটা। এরকমই তোমাদের 4 5 5 অঙ্কটা একই রকম রয়েছে, করাচ্ছি দেখে নাও। অনুপাতে যখনই প্রকাশ করে করতে বলবে এইভাবে করতে হবে, মোট সবসময় নিচে থাকবে, ওই জন্য মোটটাকে পরে লেখা হয়েছে, আর সঠিক অঙ্ক যতগুলো করেছে সেটাকে প্রথমে লিখে অনুপাত্রে প্রকাশ করা হয়েছে। দুটোর ক্ষেত্রে এটা রিতা, এটা বিনয়ের। ঠিক আছে, এরপরে 5 অঙ্কটা দেখো কি বলেছে। 5 অঙ্কটা বলেছে এবছরের মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে 150 জন পরীক্ষার্থীর মধ্যে 100 জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে। পাশের বিদ্যালয়ে 100 জন পরীক্ষার্থীর মধ্যে 80 জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তো প্রশ্ন দিয়েছে এবছর মাধ্যমিকে কোন বিদ্যালয় গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে। যেরকম পরীক্ষা হয় না যে এতজন পরীক্ষা দিয়েছে তার মধ্যে গ্রেড এ গ্রেড পেয়েছে এতজন, তো আমাদের বিদ্যালয়ে, এখানে দুটো বিদ্যালয়ের কথা বলেছে, আমাদের বিদ্যালয়ে এতজনের মধ্যে এতজন গ্রেড এ পেয়েছে, আর পাশে আরেকটা বিদ্যালয় রয়েছে সেখানে এতজনের মধ্যে এতজন গ্রেড এ পেয়েছে। তাহলে আমাকে অনুপাতে প্রকাশ করে জানতে চেয়েছে কোন বিদ্যালয়ে গ্রেড এ পাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা বেশি বা পরীক্ষার্থী সংখ্যা বেশি। সে আগের মতোই করবো। তাহলে এখানে দুটো জিনিস, আগেরটা যেমন রিতা আর বিনয়ের ক্ষেত্রে করেছিলাম, এখানে কি আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে কি ঘটনা ঘটেছে আর পাশের বিদ্যালয়ের ক্ষেত্রে কি ঘটনা ঘটেছে সেটা করব। তো প্রথমে আমরা হেডিং দেবো আমাদের বিদ্যালয়। আমাদের বিদ্যালয়, আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে কি লিখবো না, বলা আছে মোট পরীক্ষার্থীর মধ্যে কতজন গ্রেডে পেয়েছে। তো প্রথমে লিখবো মোট পরীক্ষার্থী, মোট পরীক্ষার্থী মানে যতজন পরীক্ষা দিয়েছে তাদেরকে বলা হয় পরীক্ষার্থী, মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। মোট পরীক্ষার্থী সমান 150 জন। মোট পরীক্ষার্থী 150 জন গ্রেড এ পেয়েছে, গ্রেড এ পেয়েছে সমান কতজন গ্রেড এ পেয়েছে 100 জন। তো এটার ক্ষেত্রে আমাদের অনুপাত বের করতে হবে, দুটো রাশি পেয়ে গেছি, অনুপাত বের করবো কিভাবে, কোনটা আগে কোনটা পরে, এটা আগে। গ্রেড এ পেয়েছে ও মোট পরীক্ষার্থীর
সংখ্যার অনুপাত, গ্রেড এ পেয়েছে ও মোট পরীক্ষার্থীর সংখ্যার অনুপাত। অতএব গ্রেড এ পেয়েছে, গ্রেড এ পেয়েছে এবং মোট পরীক্ষার্থীর অনুপাত, যেটা এখানে লেখা আছে সেটাই লিখছি, গ্রেড এ পেয়েছে এবং মোট পরীক্ষার্থীর অনুপাত সমান কত হবে, 100:150, আর জন লেখার দরকার নেই, সেই কেটে যাবে। 100:150 সমান 100/150, এটা কাটাকাটি করবে, 0 0 কেটে যাবে, 5 2 10, 5 3 15, 5 দিয়ে কেটে দিয়েছি, সমান থাকলো কত, 2 এর 3। তো এটা হয়ে গেল আমাদের বিদ্যালয়ের ফলাফল। কিরকম, যদি 3 জন মোট পরীক্ষার্থী হয় তার মধ্যে 2 জন গ্রেড এ পেয়েছে, এ গ্রেড পরীক্ষা হয় না, এ বি বি প্লাস সি, তো সেরকমই এখানে এ গ্রেড পেয়েছে আমাদের বিদ্যালয়ে 3 জনের মধ্যে 2 জন, মানে 150 জন পরীক্ষার্থী ছিল মোট, তার মধ্যে 100 জন পেয়েছে, সেটাকে অনুপাতে প্রকাশ করলে এরকম হচ্ছে। তো এটা তো আমাদের বিদ্যালয়ের খবর। এরপর পাশের বিদ্যালয়টা বের করতে হবে, পাশের বিদ্যালয় বলে হেডিং দেবে। এরপর পাশের বিদ্যালয়, পাশের বিদ্যালয়, তো একই ভাষা লিখবে, যেটা এখানে লিখবে সেটাই লিখে রেখে এখানেই লিখবে। এখানেও একই, মোট পরীক্ষার্থী, মোট পাশের বিদ্যালয়ের মোট পরীক্ষার্থীর সংখ্যা কত বলা আছে, 100 জন, 100 জন, আর গ্রেড এ পেয়েছে, গ্রেড এ পেয়েছে সমান কতজন না 80 জন। তো একই রকম অনুপাত বের করবো, অতএব গ্রেড এ পেয়েছে, সবসময় দ্বিতীয়টা প্রথমে লিখবে অনুপাতটা প্রকাশের জন্য, মনে রাখবে গ্রেড এ পেয়েছে, কারণ মোট সংখ্যাটা সবসময় নিচে হয়, নিচে আনার জন্য ওটাকে উত্তর পদে লিখতে হবে, অনুপাতের উত্তর পদে লিখে ওটা তো লাস্টে আসবে না, নিচে আসবে। 100টা নিচে আসবে কখন, যখন এটাকে প্রথমে লেখা হবে, এটা পরে লেখা হবে। মোটের মধ্যে গ্রেড এ পেয়েছে এত, এই জন্য এটা বলতেছি যে অনুপাতের ক্ষেত্রে এটা প্রথমে লিখবো, তারপরে এটা লিখবো, এটা হচ্ছে ব্যাপার। গ্রেড এ পেয়েছে ও, এবং লিখেছি এবং মোট পরীক্ষার্থী, মোট পরীক্ষার্থীর অনুপাত সমান 80:100 সমান 80/100, কাটাকাটি করবে, 0 0, 2 4 8, 2 5 10 সমান 4 5। তাহলে এখানে কি পেয়েছি, পাশের বিদ্যালয়ে যদি 5 জন ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, তাদের মধ্যে 4 জন গ্রেড এ পেয়েছে, প্রথমেরটা গ্রেড এ পেয়েছে আর নিচেরটা মোট পরীক্ষার্থীর সংখ্যা। তো এখানে দুটো ভগ্নাংশ পেয়ে গেছি, আমাদের বিদ্যালয়ে 2 এর 3 আর পাশের বিদ্যালয়ে 4 এর 5, এ দুটোকে সমান করতে হবে, নিচটাকে হরকে নিচকে সমান করার নিয়ম, এর হরে 3 এর হরে 5, 3 আর 5 এর লসাগু করব, 3 আর 5 এর লসাগু, এরা মৌলিক সংখ্যা, 1 দিয়ে যাবে, অতএব লসাগু সমান 1 × 3 × 5 সমান 15, এদের লসাগু 15। তাহলে এদের প্রত্যেকের নিচে আমরা 15 বানাবো, একটা ঘর ছেড়ে 15। এই 3 কে কত দিয়ে গুণ করলে 15, 3 × 5 15, তাহলে 2 কেও 5 দিয়ে গুণ করতে হবে, হলে হবে 10। আর এক্ষেত্রে 5 কে কত দিয়ে গুণ করলে 15 হবে, 5 কে 3 দিয়ে গুণ করলে 15 হবে, তাহলে উপরে 4 কেও 3 দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে 4 কে 3 দিয়ে গুণ করলে 12। তাহলে দেখো এবার আমরা পেয়ে গেছি, এখানে হচ্ছে 15 ভাগের মধ্যে 12 ভাগ, মানে 15 জনের মধ্যে 12 জন পরীক্ষার্থী গ্রেড এ পেয়েছে, পাশের বিদ্যালয়ের খবর এটা। আর আমাদের বিদ্যালয়ে কি 15 জনের মধ্যে 10 জন পরীক্ষার্থী গ্রেড এ পেয়েছে।
তাহলে ভালো ফলাফল করেছে কোথায়? অবশ্যই পাশের বিদ্যালয়ে। আমাদের বিদ্যালয়ের পরীক্ষার্থীরা ভালো পড়াশোনা করেন, তো পাশের বিদ্যালয়ে ভালো গ্রেড এ পেয়েছে। উত্তরটা লিখে দিবে। যেটা বলেছে এবছর মাধ্যমিকে কোন বিদ্যালয়ে গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে, অতএব তোমরা বই দেখে দেখে লিখবে এবছর মাধ্যমিকে, এবছর মাধ্যমিকে, এবছর মাধ্যমিকে পাশের বিদ্যালয়। উত্তর হবে কোন বিদ্যালয়? পাশের বিদ্যালয়। পাশের বিদ্যালয় গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে। ভালো ফল করেছে। ঠিক আছে, এইভাবে এই অঙ্কটা আর আগের অঙ্কটা একই, চারের দাগে সেখানে রীতা আর বিনয়ের ছিল, এখানে আমাদের বিদ্যালয় পাশের বিদ্যালয়। একই রকম ব্যাপার, যখন এরকম বলবে যে অনুপাতে প্রকাশ করে বলো কোথায় ভালো ফলাফল হয়েছে, বা আগেরটা যেমন ছিল রীতা বিনয়ের ক্ষেত্রে অনুপাতে প্রকাশ করে বলো কে বেশি অঙ্ক ঠিক করেছে, তখনই আমরা এরকম লিখবো যেগুলো দেওয়া আছে যে 150 জনের মধ্যে গ্রেড এ পেয়েছে 100 জন, তার মানে কি 150 জন মোট পরীক্ষার্থী, তার মধ্যে গ্রেড এ পেয়েছে 100 জন। তাহলে কিভাবে বের করবো? গ্রেড এ পেয়েছে ও এবং মোট পরীক্ষার্থীর অনুপাত, অনুপাত বেরিয়ে গেল। পাশের বিদ্যালয়ের ক্ষেত্রে একই জিনিস, মোট পরীক্ষার্থী এত, এগুলো সব বইতে বলা আছে দেখবে। মোট পরীক্ষার্থী 100 জন, গ্রেড এ পেয়েছে 100 জন, অনুপাত, অনুপাতে প্রকাশ করার পর ভগ্নাংশ হয়ে গেল, ভগ্নাংশটাকে সমান করে দেখতে হবে, নিচের লবটাকে সমান করে, সরি নিচের হরটাকে সমান করে দেখতে হবে কোন ভগ্নাংশটা বড়। তো এই ক্ষেত্রে দেখলাম পাশের বিদ্যালয়ের ক্ষেত্রে বড় এসছে, তাহলে পাশের বিদ্যালয়ে এবছর মাধ্যমিকে পাশের বিদ্যালয়ে গ্রেড এ ভালো ফল করেছে, এটা হবে আমাদের উত্তর। ঠিক আছে, এরপরে দেখো 6 দাগেরটা কি বলেছে। 6 দাগে বলেছে দুটি বাড়ির দামের অনুপাত 4:3 এবং দ্বিতীয়টির দাম 4,20,000 টাকা। প্রথম বাড়িটির দাম কত হিসাব করি। তো এটা একটা প্রশ্ন, প্রথম বাড়ির দাম হিসাব করতে হবে। তারপর ওর সাথে আরো একটা প্রশ্ন দিয়েছে, প্রথম বাড়িটির দাম যদি 70,000 টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত কত হতো। তো এই অঙ্কটাই বোধহয় তোমাদের 6 ছিল, একই রকম, একই অঙ্ক। তো দুটি বাড়ির দামের অনুপাত দেওয়া আছে, তো আমরা লিখবো এরকম, প্রথম বাড়ির দাম, প্রথম বাড়ির দাম বাই দ্বিতীয় বাড়ির দাম। প্রথম বাড়ির দাম বাই দ্বিতীয় বাড়ির দাম, এদের অনুপাত কত বলা ছিল? 4:3, তাহলে এভাবে লিখবো 4/3। এবার দ্বিতীয় বাড়ির দাম বলা আছে 4,20,000 টাকা। দ্বিতীয় বাড়ি ছিল এরকম একটা করে ঘর ছেড়ে দেখবো 4,20,000 টাকা। টাকাটা লিখতে পারো, না লিখতে পারো, কোনো সমস্যা নেই, লাস্টে উত্তরে লিখে দেবে টাকা। তো দেখতে হবে 3-এর সাথে কত গুণ করে 4,20,000 হচ্ছে, তাহলে 4-এর সাথেও তত গুণ করে ওখানে বসিয়ে দেবো। 3-এর সাথে কত গুণ করলে এটা আসবে, কিভাবে পাবো? এইটাকে ভাগ করে পাবো, 4,20,000-কে 3 দিয়ে ভাগ করে পাবো। তো ওটা তোমরা রাফে ভাগটা করে দেবে, কাটাকাটি করে নিতে পারো যে 4,20,000, 20,000-কে 3 দিয়ে ভাগ, কাটাকাটি করে দেবো। 3 3, 3 4 12, 0 0 0 0, কত? 1,40,000। তাহলে 3 গুণিতক 1,40,000 যদি এরকম গুণ করে দেওয়া হয়, আমি রাগটা মুছে দিচ্ছি, তাহলে 4,20,000 চলে আসবে। এখানে কমা দেওয়া আছে, 4 লক্ষ, লক্ষের পরে এরপরে কমা দেওয়া হয়, না দিলেও কোনো সমস্যা নেই এগুলোতে। তাহলে উপরেও 4 গুণিতক 1,40,000, তাহলে কত হবে? 14 4, হ্যাঁ 14 4 56, 5,60,000 টাকা। তাহলে গুণ করে দেখবে 5,60,000 আসবে। তাহলে উত্তর কি হলো? যে এরকম বলা ছিল দ্বিতীয় বাড়ির দাম যদি 4,20,000 টাকা হয় তাহলে প্রথম বাড়িটির দাম কত? প্রথম বাড়িটির দাম কত হবে? 5,60,000 টাকা। এই উত্তরটা প্রথম লিখে দিই আমরা, অতএব প্রথম বাড়িটির দাম
প্রথম বাড়িটির দাম কত? 5,60,000 টাকা। 5,60,000 টাকা, ঠিক আছে। প্রথম বাড়ির দাম পেয়ে গেছি। এটা হলো একটা প্রশ্নের উত্তর। এর সাথে আরো একটা প্রশ্ন আছে, যে বলেছে প্রথম বাড়িটির দাম যদি 70,000 টাকা বেশি হতো। এখন প্রথম বাড়ির দাম কত? এখন প্রথম বাড়ির দাম 5,60,000 টাকা এবং দ্বিতীয় বাড়ির দাম 4,20,000 টাকা। এবার বলেছে যদি প্রথম বাড়ির দাম 70,000 টাকা বেশি হয়, 70,000 টাকা বেশি হলে প্রথম বাড়ির দাম কত হবে? এর সাথে 70,000 যোগ করতে হবে। 5,60,000 এর সাথে 70,000 টাকা যোগ করব, সেটা প্রথম বাড়ির দাম হয়ে যাবে। আর দ্বিতীয় বাড়ির দাম যেটা আছে সেটাই থাকবে, ওটা কোনো পরিবর্তন হবে না। দিয়ে তারপর তাদের অনুপাত বের করতে বলেছে। প্রথম বাড়ির যে দামটা বেরোবে সেটার সাথে দ্বিতীয় বাড়ির দামের অনুপাত, নতুন অনুপাত একটা বেরোবে। তো প্রথম বাড়ির দাম যদি 70,000 টাকা বেশি হতো তাহলে দাম কত হতো? এরকম লিখি, প্রথম বাড়ির দাম যদি 70,000 টাকা বেশি হতো তাহলে দাম হতো কত হতো? প্রথম বাড়ির দাম এখন কত? 5,60,000 টাকা। যদি 70,000 টাকা বেশি হতো তাহলে দাম কত হতো? ওর সাথে যোগ হয়ে যাবে 5,60,000 যুক্ত 70,000 টাকা সমান, এটাকে যোগ করলে হবে 713, 6,30,000 টাকা। তোমরা পাশে যোগ করে লিখবে। তাহলে এখন দেখতে পাচ্ছি যে যদি বাড়িটার দাম 70,000 টাকা বেশি হতো তাহলে বাড়ির দাম কত হতো? 6,30,000 টাকা। প্রশ্ন দিয়েছে যদি এরকম হয় তবে তাদের দামের অনুপাত কত হতো? তাদের দামের অনুপাত বলতে কাদের? এই প্রথম বাড়ির দামের সাথে দ্বিতীয় বাড়ির দামের অনুপাত কত হবে এবার আমাকে বের করতে হবে। দেখো দ্বিতীয় বাড়ির দাম যেটা ছিল সেটাই আছে, দ্বিতীয় বাড়ির দামের কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে কিসে? প্রথম বাড়ির দামের পরিবর্তন হয়েছে। প্রথম বাড়ির দাম এটা ছিল, হয়ে গেছে কত? এটা। তাহলে আমরা নতুন যে অনুপাত বের করবো সেক্ষেত্রে প্রথম বাড়ির দামটাকে কোনটাকে নেব? এটাকে নেব। এবং দ্বিতীয় বাড়ির দাম কোনটা হবে? দ্বিতীয় বাড়ির দাম যেটা ছিল সেটাই থাকবে। অতএব লিখব, অতএব প্রথম বাড়ি ও দ্বিতীয় বাড়ির দামের অনুপাত। প্রথম বাড়ি ও দ্বিতীয় বাড়ির দামের অনুপাত হতো। এখানে বলেছে কত হতো, আমরা হতোটা বের করবো। যদি বলেছে না, যদি এটা হয় তাহলে অনুপাত কত হতো? অনুপাত হতো সমান কত হতো? প্রথম বাড়ির দাম আগে হবে। প্রথম বাড়ির দাম কত? 6,30,000। 6,30,000 H2। দ্বিতীয় বাড়ির দাম কত? দ্বিতীয় বাড়ির দাম তো কোনো পরিবর্তন হয়নি। দ্বিতীয় বাড়ির দাম যত ছিল 4,20,000, ওটাই বুঝবে 4,20,000। তো এটাকে কাটাকাটি করে এবার ছোট করে অনুপাত লিখতে হবে। 6,30,000 বাই 4,20,000। শূন্য শূন্য কাটবো, একটা 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 একটা। তাহলে উপরে রয়েছে 63, নিচে 42। এবার কাটাকাটি করবো 3 দিয়ে। 3 দুগুণে 6, 3 একে 3, 3 একে 3, 3 4 12, 14 আর 21 আছে। 7 দিয়ে কেটে দাও, 7 3 21, 7 দুগুণে 14। তাহলে 3 এর 2, 3 এর 2 মানে 3:2 হবে উত্তর। তাহলে যদি প্রথম বাড়ির দাম 1 টাকা বেশি তাহলে অনুপাত কত হতো? 3:2। বোঝা গেল? ব্যাস, উত্তর লিখে দেবো এবার। আচ্ছা, উত্তর তো এইভাবে হয়ে গেছে, প্রথম বাড়ি ও দ্বিতীয় বাড়ির দামের অনুপাত হতো এত। ঠিক আছে, আর কিছু করার দরকার নেই, এটাই। তাহলে বোঝা গেল যে প্রথম বলা ছিল আমাকে প্রথম বাড়ির দাম ও দ্বিতীয় বাড়ির দামের অনুপাত বলা ছিল, এবং বলে দেওয়া ছিল দ্বিতীয় বাড়ির দাম বলে দেওয়া ছিল 4,20,000 টাকা। তাহলে প্রথম বাড়ির দাম কত?
এই নিয়মে বের করতে হবে। প্রথম বাড়ির দাম বাই দ্বিতীয় বাড়ির দাম সমান 4/3। এবার এখানে একটা লাইন দিবে 4,20,000। কত গুণ করলে 4,20,000 আসবে? 3-এর সাথে কি করা হয়েছে, 4,20,000কে 3 দিয়ে ভাগ করা হয়েছে। ভাগ করে দেখবে 1,40,000 দিয়ে, যেহেতু নিচে 1,40,000 দিয়ে গুণ হয়েছে, উপরেও 1,40,000 দিয়ে গুণ করতে হবে, দিয়ে দেখবে 5,60,000 টাকা আসবে। তাহলে প্রথম বাড়ির দাম পেয়ে গেছি 5,60,000 টাকা, একটা উত্তর। এবার ওর সাথে বলেছে যদি যদি হতো, যদি প্রথম বাড়ির দাম 70,000 টাকা বেশি হতো তাহলে দাম কত হতো, 70,000 যোগ হয়েছে, তখন তাদের দামের অনুপাত কত হতো? প্রথম বাড়ি আর দ্বিতীয় বাড়ির দামের অনুপাত হতো, প্রথম বাড়ির দাম এটা 6,30,000 টাকা তখন হতো, আর দ্বিতীয় বাড়ির দামে তো কিছু বলা নেই, মানে যেটা ছিল সেটাই 4,20,000 ছিল। কাটাকাটি করে আমাদের উত্তর 3:2। ঠিক আছে। এরপর 7 দাগের অঙ্কটা দেখো তোমাদের কি বলেছে। 7 দাগের এরকম একটা ছক দেওয়া আছে বইতে, আর বলে দেওয়া আছে একটি বাঁশ থেকে এক টুকরো বাঁশ কেটে নেওয়া হলো। দেখা গেল দুটি বাঁশের দৈর্ঘ্যের দুটি অংশের বাঁশের দৈর্ঘ্যের অনুপাত 3:1। একটা বাঁশ ছিল, তাকে দুটো খণ্ড করা হয়েছে। বাঁশ থেকে কিছু অংশ কেটে নিলে কি হবে, দুটো খণ্ড হয়ে গেল, দুটো টুকরো হয়ে গেল। দুটো টুকরোকে এরকম না হয়, প্রথম টুকরো আর দ্বিতীয় টুকরো, এদের অনুপাত হয়েছে এটা 3:1। প্রথম টুকরোর দৈর্ঘ্য বাই দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য কত, 3/1। তাহলে এখন প্রশ্ন দিয়েছে প্রথম টুকরোর দৈর্ঘ্য যদি 30 ডেসিমিটার হয়, দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য কত বলো। দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য যদি তুমি পেয়ে যাও, তাহলে মোট বাঁশের দৈর্ঘ্য কত, মোট বাঁশের দৈর্ঘ্য কিভাবে পাবো, প্রথম টুকরোর দৈর্ঘ্যের সাথে দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য যোগ করে দিলে মোট বাঁশের দৈর্ঘ্য পেয়ে যাবো। একই রকম ভাবে দ্বিতীয়টার ক্ষেত্রেও অনুপাত একই আছে, প্রথম টুকরোর দৈর্ঘ্য বাই দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য হলো 3/1। এবার দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য বলা আছে 15 ডেসিমিটার, তাহলে আমাকে বের করতে হবে প্রথম টুকরোর দৈর্ঘ্য কত। প্রথম টুকরোর দৈর্ঘ্য বেরিয়ে গেলে মোট বাঁশের দৈর্ঘ্য পেয়ে যাব। ঠিক আছে, এটা এইভাবে হবে, এইভাবে লিখবে, আমরা এখানে করব, দিয়ে ওখানে উত্তর বসিয়ে দেবো। কিরকম, দুটো দুটো স্টেপ। প্রথম টুকরোর দৈর্ঘ্য, প্রথম টুকরোর দৈর্ঘ্য বাই দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য। সমান, আচ্ছা এই অনুপাতটা বলে দেওয়া আছে, প্রথম টুকরোর দৈর্ঘ্য দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য অনুপাত কত, 3:1, মানে 3/1। এইবার প্রথম টুকরোর দৈর্ঘ্য বলা আছে 30 ডেসিমিটার, তাহলে এই সোজা একটা ঘর ফাঁকা রেখে এইভাবে লিখবে 30 ডেসিমিটার লিখতে পারো, কোনো অসুবিধা নেই। 30 ডেসিমিটার, যদি এটা 30 ডেসিমিটার হয় তাহলে দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য কত হবে, তাহলে একটু বুঝবে। 3-এর সাথে কত গুণ করলে 30 হচ্ছে, 3-এর সাথে 10 গুণ করলে 30 হচ্ছে, তাহলে 1-এর সাথে 10 গুণ করবে, 1×10 ডেসিমিটার। 10 ডেসিমি লিখতে পারো, না লিখতে পারো, এতে কোনো সমস্যা নেই। এখানে যখন লিখবে ডেসিমিটার অবশ্যই লিখতে হবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম, প্রথমটা করলাম যে 30 ডেসিমিটার যদি প্রথম টুকরোর দৈর্ঘ্য হয়, তাহলে দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য কত হচ্ছে, দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য কত হচ্ছে 10 ডেসিমিটার, 10 ডেসিমি। তাহলে এবার মোট বাঁশের দৈর্ঘ্য কত, দুটো খণ্ড তো ছিল বাঁশের, 30 আর 10, 30 আর 10 মিলে 40 ডেসিমিটার, 40 ডেসিমিটার। ঠিক আছে, এবার দ্বিতীয়টার ক্ষেত্রেও একই রকম ভাবে আরেকবার করতে হবে। এটা আমি 1 নম্বর দিয়ে দিচ্ছি, 2-এর দাগে 2 দিয়ে এরকম আবার একবার করবে। প্রথম টুকরোর দৈর্ঘ্য বাই দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য। সমান, এক্ষেত্রেও একই 3:1 আছে, তার মানে 3-এর নিচে 1 সমান, একটা ঘর ছেড়ে লিখবে এরকম। এখানে কি বলা আছে, দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য বলা আছে 15 ডেসিমিটার, দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য এই সোজা লিখবো 15 ডেসিমিটার। এই কি করে 15 আসছে, একের সাথে কত গুণ করে 15 আসছে, 1 গুণিতক 15 করে 15 আসছে, তাহলে 3-এর সাথেও 15 গুণ করবো, 3-এর সাথে 15 গুণ করলে হবে 45 ডেসিমিটার লিখে দেবো এখানে। তাহলে আমাদের উত্তর কত হবে, প্রথম টুকরোর দৈর্ঘ্য হবে
45 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে মোট বাসের দৈর্ঘ্য কত? 45 আর 15 মিলে হয় 60 ডেসিমিটার। তো এগুলো সহজই ছিল, এই ছকটা আগে করেছে এই টাইপের, তো সেই হিসেবে ছিল এটা। দিলে এই সাতটা সাতটা দাগ ছিল এখানে, কোষে দেখি 2.2। বাকি ঠিক আছে, ভালো করে বুঝবে অঙ্কগুলো, সহজ ছিল, সেরকম কিছু ব্যাপার না। যেগুলো লজিকাকে নেবে দিয়ে ওই টাইপের যত অঙ্ক দিবে তোমরা খুব সহজেই করতে পারবে। আগে লজিকটা বোঝার চেষ্টা করবে কিভাবে হচ্ছে। অঙ্ক আলাদা কিছু তুলে দিতে পারে, কিন্তু আসল প্যাটার্নটা বুঝবে কিভাবে করতে হবে, তো পেরে যাবে, কোনো সমস্যা হবে না। যদি তা সত্ত্বেও কঠিন লাগে ভিডিওটা আরেকবার দেখবে, যেখানে বুঝতে পারছো না একটু দেখবে, আমি সব কথা বলেছি ওখানে, একটু দেখবে বুঝে যাবে। বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, বাই।